আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মার্কিন প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির ভিন্ন ভিন্ন মত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবারও বলল সরকার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নয় বলে বিএনপির মন্তব্য। টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালী তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, গণতন্ত্রের পথে যাত্রায় নেতৃত্বের স্বীকৃতি। এবং সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরে পর্যটন শিল্প। অসচেতনতা, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মারাত্মক হুমকিতে এই খাত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছি বিস্তারিত সংবাদে। ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিককে জানিয়েছে বিএনপি। যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হবে সেগুলো বাস্তবায়নে বেশি সময় লাগার কথা নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত ইসলামী। বৈঠকে এনসিপি জানিয়েছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আক্তার হোসেনের রিপোর্ট। ৩ দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক সফরের প্রথম দিনেই প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠকে অংশ নেয় জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের আমির জানান, রমজানের আগেই নির্বাচন চান তারা। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। পরে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নেবে কিনা তা বিবেচনাধীন। এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করবে। বিকেলে ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যায় বিএনপির প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। সবাই একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে বলে জানায় দলটি। আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যে বিষয়গুলোকে যে সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং সব কি তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নাই। আগামীতে নির্বাচিত সরকার আসলে তাদের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক নীতি কেমন হবে, মার্কিন সরকারের নতুন শুল্ক আরোপের পর বাংলাদেশ সরকারের নীতি কি, সেটাও জানার চেষ্টা করেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বিএনপি। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরিস্থিতির অবনতি হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশ্য জানিয়েছেন, কাল বিলম্ব করার সুযোগ নেই, নির্বাচন কোনো মতেই জুনের পরে যাবে না। আরও জানাচ্ছেন রাহুল রায়। এর আগে নানা ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি বৈঠক করলেও এবার শুধু ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়ার দাবিতে বৈঠক করেছেন দলটির নেতারা।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 12টার দিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের 6 জন স্থায়ী কমিটির সদস্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বরের কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও ব্রিফিং করা হয়। আইন উপদেষ্টা জানান নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা। আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা প্রসূত কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। নির্বাচনের 2 মাস আগে রোডম্যাপ দেয়া হবে বলেও জানিয়েছেন আসিফ নজরুল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। টাইম ম্যাগাজিনে 2025 সালের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করেছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে অধ্যাপক ইউনূস সম্পর্কে বলা হয়েছে, গত বছর ছাত্র জনতার আন্দোলনের কারণে সরকারের পতনের পর জাতিকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য এগিয়ে আসেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত পর্যটন শিল্প, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়তা করে। তবে পর্যটকদের অসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মারাত্মকভাবে দূষিত হচ্ছে দেশের পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ প্রতিবেশ। এতে হুমকিতে পড়েছে দেশের পর্যটন শিল্প। পর্যটন ও দুর্বল ব্যবস্থাপনা নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। অজানাকে জানা আর অদেখাকে দেখার অদম্য ইচ্ছা থেকেই পর্যটকরা ছুটে চলেন বন, জঙ্গল কিংবা সাগর থেকে পাহাড়ে। অবকাশকালীন ভ্রমণের জন্য পর্যটকদের শীর্ষ পছন্দের তালিকায় রয়েছে কক্সবাজার। পাহাড়ি কন্যা, রাঙামাটি, সাজেক কিংবা বান্দরবানও রয়েছে এই তালিকায়। সিলেটের সারি নদী, লালাখাল, রাতারগুল ও সাদা পাথর যেন সর্বদা হাতছানি দেয় পর্যটকদের। তাই তো যে কোনো উৎসব কিংবা উপলক্ষে পর্যটকরা ছুটে যান দেশের এসব পর্যটন কেন্দ্রগুলোতে। তবে পর্যটকদের ছুঁড়ে ফেলা প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের প্যাকেট সহ বিভিন্ন আবর্জনায় বর্জ্যের ভাগাড়ে পরিণত হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতিকে করেছে আরও সংকটময়। এতে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্প। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় জনসচেতনতার পাশাপাশি পরিবেশ বান্ধব ভ্রমণের কোনো বিকল্প নেই। পরিবেশ বান্ধব ভ্রমণ জনপ্রিয় হলে পর্যটকরা প্রকৃতির সান্নিধ্যে অনাবিল আনন্দ উপভোগ করবেন, পাশাপাশি রক্ষা পাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সম্পদও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পর্যটন ও দুর্বল ব্যবস্থাপনা নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10টা 15 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে।
অপরিকল্পিত দ্রুত নগরায়নে নগরে নির্মল বাতাস পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা মোকাবেলায় কেউ কেউ নিজ ভবনের ছাদে নিচ্ছেন ছাদ কৃষির উদ্যোগ। ঢাকা কুড়িলের জোয়ার সাহারা এলাকায় 10তলা ভবনের ছাদে এমন কৃষি চর্চায় নেমেছেন শাহরাজ সিরাজি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা কুড়িল বিশ্ব রোড সংলগ্ন জনবসতি এলাকা জোয়ার সাহারা। এখানে 10 তলার উপরে 5000 বর্গফুট আয়তনে পরিকল্পিতভাবে ছাদ কৃষি করেছেন শাহরাজ সিরাজি। সুবিস্তৃত এই ছাদে একদিকে উৎপাদন হচ্ছে নানা রকম ফল আর অন্যদিকে সবজি, আম, পেয়ারা, পেঁপে, কাঁচামরিচ, বড়ই, লেবু সবকিছুই আছে। শাকসবজি সবই হয়, দাঁড়া শাক, তারপরে লাল শাক, বেগুন, কাঁচামরিচ, হ্যাঁ এগুলো তো আমাদের আর কিনতে হয় না। কৃষির প্রতি গভীর টান থেকে আধুনিক সুরম্য ভবনেও রাখা হয়েছে দেশি মুরগি আর শৌখিন কবুতর পালনের উদ্যোগ। কবুতর আছে এখানে, দেশি মুরগি পালি ডিম খাওয়ার জন্য আর কি। এমনি মাঝে মাঝে আবার আম্মু বাচ্চাও ওটা থেকে বাচ্চা করে। এমন সবুজ স্বপ্ন শুধু উদ্যোক্তাকেই মানসিক প্রশান্তি দিচ্ছে না, নগরের প্রকৃতি সুরক্ষাতেও রাখছে ভূমিকা। ধোঁয়া ধুলা আর দূষণে যখন দম বন্ধ হয়ে যায় এই নগরে, এক বিন্দু বিশুদ্ধ বাতাসের অভাবে নগরবাসী হয়ে যায় অতিষ্ঠ, তখন এই শাহরাজ সিরাজিদের মতো ছাদ কৃষি উদ্যোক্তারাই সৃষ্টি করেছেন অনন্য অসাধারণ মজিদ। এই ছাদ কৃষিগুলো যদি আমরা সারা বাংলাদেশের শহর অঞ্চলে ছড়িয়ে দিতে পারি, নিঃসন্দেহে শহরের উত্তাপ অনেকটাই কমিয়ে আনা যাবে, শহর হবে আরো অনেক পরিবেশ বান্ধব। শাহরাজ সিরাজি সাহেবের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেলাই। এনে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানে ফিরব। বাংলাদেশের বিপক্ষে ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। বুধবার দক্ষিণ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। ভোর থেকে ছিটমহলের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে 23 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা শহর এবং উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে নতুন করে হামলা হয়েছে। তীব্র বোমা হামলার পর জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। শুধু গুলিই নয়, আবাসন আল কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনিসে কামান হামলাও চালানো হয়েছে। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেজ শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে। এবার যা রয়েছে কৃষি সংবাদ। ফলন ও বাজার দর ভালো পাওয়ায় গাইবান্ধায় বাড়ছে রসুনের চাষ। এই মৌসুমে রোগবালাই কম হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে মাসুর শাকিলের রিপোর্ট। মাটি ও আবহাওয়া রসুন চাষের উপযোগী হওয়ায় অনেক আগে থেকেই এই জেলায় চাষিরা রসুনের চাষ করে আসছেন। একসময় স্বল্প পরিসরে রসুন চাষ আবাদ করলেও দাম ও চাহিদা বাড়ায় রসুনের আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। এটা আবাদের মধ্যেই হয়, যেমন পটলের মধ্যে দিছি। হ্যাঁ, এই জন্য এটা একটা বাড়তি উন্নয়ন বলা যায়। এটা ফসল আছে, মানে ইয়ে আছে, পটল আছে, পটলের ধার দিয়ে পটলের শুলি দিয়ে বরাবর 1 লাইন করে রসুন গাড়া হয়। অগ্রহায়ণে বপন বা ছিটা পদ্ধতিতে রসুন চাষ করলেও ফলন পাওয়া যায় চৈত্র বৈশাখে। রসুন ফসলের রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম হওয়ায় এর উৎপাদন খরচও কম। রসুনের আবাদ মোটামুটি আল্লাহ রহমত ভালো, কিন্তু রসুন আমরা ঘরে রাখতে পারি, সুগন্ধি জিনিস তো ঘর থাকে, ওই জন্যই আমরা আমাদের লোকসানটা কম হয়। তো রসুনটা লাভজনক, মানে এই ফলনটা ভালো হয়। মনে করেন যে এই পটল, রসুন, শাক সবজি, মরিচ, আলু এগুলো আমরা আবাদ করি। রসুনের উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ ও আধুনিক চাষ আবাদে কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী সহ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। দিন দিন রসুনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরাও আগ্রহ পাচ্ছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং রোগবালাই যেহেতু কম হয়, আপনারা চাষাবাদ করলে যেহেতু বাজার মূল্য বেশি, আপনারা বেশি লাভবান হবেন। জেলায় এবছর 255 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। হেক্টর প্রতি যার গড় ফলন ধরা হয়েছে 8.5 মেট্রিক টন।
ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় জনপদ। বাড়ছে উদ্বাস্তুর সংখ্যাও। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে জলবায়ু সহিষ্ণু টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নতুন জীবনের স্বপ্ন দেখছেন উপকূলবাসী। তবে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে বিশেষজ্ঞদের নিয়ে সম্মিলিতভাবে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা প্রতিনিধি দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। সুন্দরবনের কোলঘাসা খুলনার উপকূলীয় অঞ্চল পাইকগাছা। গত বছরের আগস্ট মাসের বন্যায় ডুবে যায় এই উপজেলার 13টি গ্রাম। গৃহহীন হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। তাদের মধ্যে একজন আসিয়া খাতুন। একজনের দ্বারা পূরণ করা সম্ভব না। কেউ এসে দুকোন টিন দিলে, কেউ এসে দুটো বাঁশ দিলে, কেউ এসে দুটো খুঁটি দিলে, কেউ দুটো পলিথিন দিলে, কেউ একটা তাঁবু দিলে, এইভাবে ছিলাম আমরা। একই পরিস্থিতিতে পড়েন পার্শ্ববর্তী দাকুপ উপজেলার হাজারো মানুষ। 5টি ওয়ার্ডের মানুষের খুব দুঃখে 2-3 মাস অবদার বাদের উপরে ছিল। এখন এই জায়গায় বালির বস্তা দিতে হবে, আমাদের গাছ লাগাতে হবে, ভিতর দিয়ে বন লাগাতে হবে। এসব না দিলে তো এই রাস্তা থাকবে না। পানি শুনি যাতে না ওটা মাইকে বাড়ি ওরা তো সেইটাই চাচ্ছে। এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের জলবায়ু সহিষ্ণু বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ আশার আলো দেখাচ্ছে উপকূলবাসীদের। পর্যাপ্ত ক্ষতি হয়েছে আমাদের, এই ভাঙনের থেকে রেহাই পেলে আমরা বাঁচব। এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণ সহ জননিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা পানি উন্নয়ন বোর্ডের। বর্ষার আগে আমাদের প্রস্তুতি আছে, যাতে যেসব জায়গায় বাঁধ দুর্বল আছে, যেখানে কাজ করার প্রয়োজন, আমরা সেখানে করে ফেলতেছি। প্রায় 30 কিলোমিটার মতো বেড়িবাঁধ আমরা চলমান রয়েছে আমাদের মেরামত কাজ, এবং সকলের ঐকাত্মিক প্রচেষ্টায় আমাদের এই দুর্যোগগুলো আমরা মোকাবেলা করতে সক্ষম হয়। তবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ নিশ্চিতে বিশেষজ্ঞদের পরামর্শে প্রকল্প বাস্তবায়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের নিয়ে সম্মিলিতভাবে একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করা, আমরা এই কাজগুলি করা অলরেডি হাতে নিয়েছি। ইনশাল্লাহ এই প্রজেক্ট হলে আমাদের সমস্যার সমাধান হবে। জীবন জীবিকা রক্ষায় দ্রুত জলবায়ু সহিষ্ণু বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশায় প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা উপকূলবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। জানাবো খেলার খবর। মার্কিন প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির ভিন্ন ভিন্ন মত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবারও বলল সরকার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নয় বলে বিএনপির মন্তব্য। টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালী তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতন্ত্রের পথে যাত্রায় নেতৃত্বের স্বীকৃতি। এবং সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরে পর্যটন শিল্প। অসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মারাত্মক হুমকিতে এই খাত। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।